দিল্লির ইমিগ্রেশনে অসৌজন্যমূলক আচরণ, রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদ। ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে নিন্দা জানালো ঢাকা। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, দুঃখজনক বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। কুশিন রুখতে কুষ্টিয়া সীমান্তে বিজিবির শক্ত অবস্থান। পতাকা বৈঠকের পর সূর্যরেখা থেকে 12 জনকে সরিয়ে নিল বিএসএফ। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেনজিরকে ফেরাতে 30 দিনে প্রত্যর্পণ আবেদনের আহ্বান আরব আমিরাতের। রাজনৈতিক মামলা না থাকায় সহজে ফেরানোর আশা। বিচারের মুখোমুখি করা হবে ট্রাইব্যুনালেও। যানজট নিরসনে রাজধানীর 4টি বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী। যত্রতত্র ছড়িয়ে থাকা বাস কাউন্টার নির্দিষ্ট স্থানে নেওয়ার তাগিদ। সচিবালয়ে বৈঠক। দলীয় প্রভাবমুক্ত রেখে বিতরণ হবে ফ্যামিলি কার্ড, বাস্তবায়ন করবেন প্রশাসনের কর্মকর্তারা। স্বচ্ছতা নিশ্চিতে 6 মাস পর পর তৃতীয় পক্ষ দিয়ে পর্যালোচনার সিদ্ধান্ত। বাংলাদেশ ব্যাংক থেকে 5,000 কোটি টাকা ধার পেল ইসলামী ব্যাংক। নিরপেক্ষ সদস্যদের নিয়ে দ্রুতই গঠন হবে পূর্ণাঙ্গ বোর্ড। গ্রাহকের আস্থা ফেরার আশা কর্তৃপক্ষের। দিল্লিতে ইমিগ্রেশন কর্মকর্তাদের অসৌজন্যমূলক আচরণে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান। এ ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো ঢাকা। এমন ঘটনা অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশনে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হন প্রধানমন্ত্রী পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সরকারি সূত্র জানিয়েছে, ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন বা IOR এর একটি সম্মেলনে অংশ নিতে দিল্লি যান তিনি। পরে সফর স্থগিত করে সোমবার সকাল 11:30টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান। এ ঘটনায় রোববার রাত থেকেই বিভিন্ন গণমাধ্যমে সংবাদের বরাতে তোলপাড় হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। জিজ্ঞাসাবাদের নামে 2.5 ঘণ্টা তাকে ইমিগ্রেশন বিভাগে হেনস্থা করা হয় বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিক্রিয়া জানান রাজনীতিবিদরাও, যদিও পরে উচ্চ পর্যায়ের হস্তক্ষেপের পর ভারতীয় কর্তৃপক্ষ তার প্রবেশের অনুমোদন দেয়। তবে ওই পরিস্থিতির পর দিল্লিতে না গিয়ে তিনি সফর বাতিলের সিদ্ধান্ত নিয়ে ঢাকায় ফিরে আসেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে মন্ত্রী প্রতিমন্ত্রী ঘটনাটিকে অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত হিসেবে উল্লেখ করেন। জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন, দুঃখজনক বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। It's not welcoming. We don't expect this kind of events to happen. But আমাদের মন্ত্রণালয় এটা খোঁজ খবর নিচ্ছে, ইন্ডিয়ার সাথে কথা বলছে। পরে এ ঘটনায় বিকেলে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ঢাকা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী শাতিলা শারমিন। যাচ্ছি তার কাছে। শাতিলা, আপনাকে স্বাগত জানাই। ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে এক ধরনের টানাপোড়েন চলছিল বেশ কদিন ধরে, বিশেষ করে সীমান্ত ইস্যু নিয়ে। এরই মধ্যে প্রধানমন্ত্রী একজন উপদেষ্টাকে সেখানে ইমিগ্রেশন কর্মকর্তাদের দ্বারা নানাভাবে জেরা করা কিংবা হয়রানির একটা ঘটনায় তিনি ফেরত এসেছেন। এই মুহূর্তে কি পরিস্থিতি আছে? জাফর, সেটি হচ্ছে যে আজকে সারাদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা ছিলাম, অর্থাৎ গণমাধ্যম কর্মীরা ছিলেন, কারণ যে ঘটনাটি শুরু হয়েছিল গতকাল রাত থেকে, তার যে রেশ তা কিন্তু আমরা সকাল থেকেই পেয়েছিলাম। তো বিভিন্নভাবে আসলে গণমাধ্যমের পক্ষ থেকে যেটা চেষ্টা করা হচ্ছিল যে ভারতের পক্ষ থেকে অথবা বাংলাদেশের পক্ষ থেকে এই ঘটনার কোনো রকমের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায় কিনা, পুরো দিনে কি কি ঘটেছে এটা আমি আপনাকে একটু মোটা দাগে দেখিয়ে দিতে চাই। সেটি হচ্ছে যে প্রথম যখন এই দিল্লির যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোর আমরা এখনও ভারতের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য পাইনি, কিন্তু যেটি আমরা জেনেছি এবং পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মুখে যতটুকু আমরা শুনেছি, সেটি তারা বলেছেন যে দিল্লিতে ইমিগ্রেশন কর্মকর্তাদের একটা অসৌজন্যমূলক আচরণ হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টার প্রতি, এবং সেই আচরণটার প্রতিবাদে তিনি
তার যে সফর ছিল অর্থাৎ ইন্ডিয়ান ওশেন রিম যে অ্যাসোসিয়েশন সম্মেলন, সেই সম্মেলনটা তিনি একদম সফরটি বাতিল করে তৎক্ষণাৎ তিনি চেষ্টা করেছেন যে কোনোভাবে ঢাকা ফিরে আসতে। তিনি সরাসরি দিল্লি থেকে ঢাকা আসেনি, তিনি দিল্লি থেকে কলম্বো হয়ে একটি শ্রীলঙ্কান এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশে ফেরত এসেছেন। এবং এই যে রাষ্ট্রীয় সফরটি প্রধানমন্ত্রীর উপদেষ্টা যে বাতিল করলেন, এই বাতিলের কিন্তু কিছু কূটনৈতিক বার্তা আছে। সেই বার্তাগুলো আমরা পরবর্তীতে ঘটতে দেখেছি। আমরা আরেকটি কার্ডে যেতে চাই। সেই কার্ডে আসলে আমরা যেটি দেখেছি যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের সরকার কিন্তু ঘটনাটিকে একদম যে সাদামাটাভাবে নেওয়া বা সেরকম কোনো ঘটনা ঘটেনি। তারা কিন্তু ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং এই ঘটনাটিকে তারা বলেছেন তাদের ভাষায়, কূটনৈতিক ভাষায়, যে এটি অসম্ভব, অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। আর জাফর, যেটি আপনি বলছিলেন যে টানাপোড়েনটা কিন্তু বেশ কিছুদিন ধরে চলছিল, কিন্তু পাশাপাশি আবার আমরা ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার একটা প্রচেষ্টা দুই দেশের পক্ষ থেকে দেখছিলাম। তো এই ঘটনাটি কিন্তু একটি বড় একটি ঘটনা হয়ে দাঁড়াবে এই সম্পর্কের ক্ষেত্রে। এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভারতের যে এখন ভারপ্রাপ্ত হাই কমিশনার, কারণ এখনও দীনেশ ত্রিবেদী আসলে ক্রেডেনশিয়াল দেননি রাষ্ট্রপতির কাছে, তো তিনি ভারপ্রাপ্ত হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রবণ বারিকে ডেকেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে কূটনৈতিক ভাষা যেটি আসলে রয়েছে, তলব করে যে নিন্দা প্রকাশ, সেই নিন্দা প্রকাশ করা হয়েছে। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কিন্তু এক ধরনের বার্তা দেয় যে আসলে বাংলাদেশ সরকার এটাকে কিভাবে গ্রহণ করলো। এবং এই যে কূটনৈতিক চ্যানেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামাওয়াজ ইসলাম আমাদেরকে জানিয়েছেন, তার কাছে প্রশ্ন করেছিলাম যে আসলে তারা কিভাবে যোগাযোগ করছেন। তিনি যেটি বললেন যে দেখেন, ঘটনাটা তাৎক্ষণিক এখনই হয়েছে, আমরা চেষ্টা করছি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়ার একটি ডেস্ক আছে। আচ্ছা, এই যে কাঠামোগুলো আছে, সেই কাঠামোগুলোর মধ্য থেকে যোগাযোগ প্রক্রিয়াটা চলছে। এবং বলছে যে ডিরেক্টর যিনি আছেন তিনি যোগাযোগ করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে, তার যে অপরপক্ষ রয়েছে সেই জায়গা থেকে আসলে ব্যাপারগুলো রয়েছে। এছাড়া বাংলাদেশের যে হাই কমিশনার রয়েছেন আমাদের দিল্লিতে, অর্থাৎ রিয়াজ আহমেদুল্লাহ, তিনিও কিন্তু একটি বড় তারও একটা বক্তব্য রয়েছে। তো সেই জায়গা থেকে আসলে এই ঘটনাগুলো কিভাবে হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ঘটনাগুলো আসলে রিয়াজ হামিদুল্লাহ আসলে জানিয়েছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে। যেটি ঘটলো সেটি নিয়ে অবশ্যই ভারতের কাছ থেকে কোনো ব্যাখ্যা আমরা পাবো, কিন্তু গত কয়েকদিন ধরে যে সীমান্ত অস্থিরতা, পুশিনের চেষ্টা ভারতের, জাফর সেইটি নিয়ে একটু বলতে চাই। সেটি হচ্ছে যে গত কয়েকদিনের ঘটনায় আসলে আজকে একটা আপডেট এসেছে এবং বিএসএফ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে এবং 4 দিন পর সীমান্ত রেখাকে 12 জনকে তারা ফেরত নিয়েছে। এবং বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই অনুপ্রবেশ থাকাতে বিজিবি সতর্ক অবস্থানে আছে। তো সেই সব নিয়ে আমার সহকর্মী একটি প্রতিবেদন তৈরি করেছেন, আগে প্রতিবেদনটি দেখে আসি। প্রায় 96 ঘন্টা পর কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শূন্যরেখা থেকে পুশিনের অপেক্ষায় রাখা 12 জনকে ফিরিয়ে নেয় বিএসএফ। 4 দিন ধরে সীমান্তের কঠোর অবস্থানে দেখা গেছে বিজিবিকে, তাদের সহায়তা করে গ্রামবাসীও। সোমবার সকালে সীমান্তে দেখা দেয় উত্তেজনা, দুই দেশের বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয় দুপাশে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তাৎক্ষণিক বিজিবি বিএসএফ এর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক হয়। বিজিবির শক্ত অবস্থানের কারণে শেষ পর্যন্ত 12 জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ। নিয়ে এসে ওদের উঠে নিয়ে চলে গেল, বিজিবি সংবাদ দেয়। ওই মুহূর্তে আমরাও আমাদের বাংলাদেশ পাবলিক জন সব আমরা নাচিবালা নিয়ে আসলাম, ওরা শুধু নখগুলো উঠে নিয়ে চলে গেল। পুশিন ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে বিজিবি। সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক আছে, বাট এই পুশিন রোধে আমাদের যে তৎপরতা সেই তৎপরতা আমরা সবসময় বজায় রাখবো। আজকে আবার পতাকা বৈঠক হওয়ার পরে তারা নিয়ে গেল। এখন তাদের ইনভেস্টিগেশনের রেজাল্টটা কি হয়েছে তা তো আমি বলতে পারবো না, বাট তারা নিয়ে চলে গেছে। একদিন পার হলেও কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা সীমান্তের শূন্যরেখায় 20 জনকে রেখেছে বিএসএফ। রৌমারী সীমান্তে নারী শিশু সহ 9 জন এখনও ভারতীয় ভূখণ্ডের প্রায় 50 গজ ভেতরে অবস্থান করছেন। এছাড়া চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর সীমান্তে পুশিনের চেষ্টায় 11 জনকে শূন্যরেখায় রাখা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে ভারতের পশ্চিমবঙ্গের মালদায় হোল্ডিং সেন্টারে বেশ কয়েকজন নারী পুরুষকে জড়ো করার খবরে বাড়তি সতর্কতায় রয়েছে বিজিবি ও স্থানীয়রা। পুশিনের সংজ্ঞায় ঠাকুরগাঁয়ের রত্নায় ও বেউরজারি সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশিং ঠেকাতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। জাফর, আপনি যে প্রশ্নটি আমাকে করেছিলেন যে আসলে এই ঘটনাগুলো, এই যে পুশিনের ঘটনা নিয়ে আমরা বেশ কিছুদিন ধরে সংবাদ দেখছি। আমরা বিজিবি বিএসএফ যে বৈঠক, সেই বৈঠকটি কিন্তু কোনো রকম ফলাফল ছাড়া শেষ হতে দেখেছি। তো এগুলো দ্বিপাক্ষিক যে সম্পর্ক ভারত বাংলাদেশের, এই যে ভারতের সঙ্গে আমাদের বহু বিষয় নিয়ে আসলে ইস্যুজ রয়েছে, এই জায়গাগুলোতে আসলে যখন কাজগুলো আগায় না, ইতিবাচক দিকে যায় না, তখন আসলে সম্পর্কগুলো এক একটা জায়গায় যে আটকে যায়। ডাক্তার জাহেদের কথা আজকে আসলো। ডাক্তার জাহেদ কিন্তু কয়েকদিন আগে পুশিন বিষয়ে বলেছিলেন যে এটি আসলে বাংলাদেশের প্রতি বৈরিতার বিষয় না, পশ্চিমবঙ্গ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি তারা পালন করার চেষ্টা করছে, এরকম একটি বক্তব্য। রাজনৈতিক আমরা অনেকগুলো বক্তব্য দেখেছি আসলে সেই জায়গা থেকে দুই পক্ষেরই। আমরা একদম দিল্লি যে কেন্দ্রীয় যে নেতারা, তারা যেমন বক্তব্য দিয়েছেন, বাংলাদেশে তেমন বক্তব্য দিয়েছেন এবং রাজনীতিবিদরা তেমন বক্তব্য দিয়েছেন। আমরা পুশিনের দিকে একটু নজর দিই। আমরা দেখতে চাই আসলে মোটা দাগে আজকের ঘটনাটা আসলে কতটুকু এগোলো। সেটি হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে যে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এই বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে, আমরা কিন্তু দেখেছি লাঠিসোঁটা নিয়ে জনগণও সতর্ক অবস্থানে রয়েছে। এবং এই কুষ্টিয়ার শূন্যরেখা থেকে যে 12 জনকে ফিরিয়ে নিল বিএসএফ, এইটা একটা বার্তা তো দেয় অবশ্যই। কারণ হচ্ছে যে বিভিন্ন সীমান্ত রেখা থেকেই কিন্তু এই পুশিনগুলো হচ্ছিল। তো যখন 12 জনকে ফিরে নিয়েছে, এখনও 20 জন আছে। আমরা জানি যে এই যে কুড়িগ্রাম চুয়াডাঙ্গার দিকে এখনও 20 জন আছে। তো এগুলোর কিছু কিছু ছোট ছোট পদক্ষেপ আসলে ইতিবাচক ফলাফল দেয়। যেহেতু বাংলাদেশ একদমই চাইছে না, সেই জায়গা থেকে হয়তো ভারতের এইটা একটু পিছু হটা। আরেকটা জায়গা হচ্ছে যে বাংলাদেশের পুরো সীমান্ত তো এখনও সব জায়গায় আমরা জানি যে একদম পুরো বেষ্টনী যে ভারতের সঙ্গে হয়েছে তা না, সেটা ভারতের পক্ষ থেকেও। তো এই সীমান্ত এলাকা কিন্তু অনেকটাই ফ্রাজাইল বলা যায়। সেই জায়গা থেকে আসলে দুই দেশ কিভাবে তার সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবে বিশ্বস্ততার সাথে, সেই জায়গাগুলো তো ভাবার বিষয় রয়েছেই। জি, সেদিন আপনাকে ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা অনেকগুলো বিষয় জানলাম। পরবর্তীতে হয়তো আবার আপনার সাথে আলোচনা করার সুযোগ তৈরি হবে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সাথীরা শারমিন, জানাচ্ছিলেন ভারত বাংলাদেশ সম্পর্কের মাঝে যেই খানিকটা শীতলতা চলছে এবং একই সাথে পুশিন বিষয়ে বিস্তারিত। ভারত বাংলাদেশের অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল নয় এমন দাবি করে দেশবাসীকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সীমান্তে পুশিনের চেষ্টা ও হত্যার প্রতিবাদে বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত 11 দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন। ভারতের সঙ্গে ন্যায্য সমতার ভিত্তিতে সম্পর্কের প্রত্যাশার কথা জানান গোলাম পরওয়ার। সমাবেশে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। পরে শাহবাগ থেকে মৎস্য ভবন হয়ে পল্টন পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। কাঁটাতারের বেড়ায় পুশিন হত্যা, বর্ডার কিলিং, আমাদের পানি সমস্যা নিয়ে আমাদের প্রতি আপনারা আগ্রাসী আচরণ করেছেন সব সময়ে। কিন্তু এবার দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে বিজেপির শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর নতুন করে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আমরা বলতে চাই, ভারতের যে সীমানা, ভারতের স্বাধীনতা, ভারতের সার্বভৌমত্ব, ভারতের অখণ্ডতার প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু আপনারা আমাদের অখণ্ডতার প্রতি সম্মান দেখাতে পারেননি। দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে বাংলাদেশকে 30 দিনের মধ্যে প্রত্যর্পণ আবেদন করার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। কূটনীতি বিশ্লেষক বলছেন, রাজনৈতিক মামলা না থাকায় তাকে ফেরানো কঠিন হবে না। আর অপরাধ বিশ্লেষক বলছেন, বেনজিরকে ফেরত এনে বিচারের মুখোমুখি করা গেলে কমে আসবে দুর্নীতির প্রবণতা। বুলবুল রেজার প্রতিবেদনে বিস্তারিত। যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। রাষ্ট্রের কাছে এই সমস্ত
অপশক্তি। জনগণের কাছে এই সমস্ত অপশক্তি অতি তুচ্ছ। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে হুঙ্কার দেয়া বেনজির আহমেদ নিজেই জড়িয়ে পড়েন সীমাহীন দুর্নীতিতে। 1 দশকেরও বেশি সময় ছিলেন পুলিশের গুরুত্বপূর্ণ 3টি পদে। ক্ষমতার অপব্যবহার, জমি দখল, আবার কখনো নারী কেলেঙ্কারি, নানা ঘটনায় বারবার ছিলেন আলোচনায়। একাধিক মামলার ফেরার হিসেবে কখনো দুবাই, কখনো লন্ডন সহ বিভিন্ন শহরে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। বাংলাদেশের আবেদনে ইন্টারপোলের ওয়েবসাইটে দীর্ঘদিন ছিলেন মোস্ট ওয়ান্টেডের তালিকায়, তবে শেষ রক্ষা হলো না তার। দুবাই বিমানবন্দর থেকে 12 জুন ইন্টারপোলের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। তারপর থেকে আলোচনায় কিভাবে ফেরানো হবে পুলিশের এই আলোচিত ও নিন্দিত সাবেক আইজিকে। আবুধাবির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি বাংলাদেশ পুলিশকে যে চিঠি পাঠিয়েছে সেখানে বলা আছে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণের আবেদন পাঠাতে হবে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি হওয়া এবং দুবাইয়ে তার গ্রেফতার দুটি বড় ধাপ পার হয়েছে। তাছাড়া বেনজিরের বিরুদ্ধে মামলা রাজনৈতিক প্রতিহিংসার নয়, এটি দুর্নীতি, অবৈধ সম্পদ, জালিয়াতি, মানি লন্ডারিং বা সংশ্লিষ্ট অপরাধের বিচারিক প্রক্রিয়া। এখন যে জায়গাটা আসবে এটা হবে দ্বিপাক্ষিক কূটনৈতিক ব্যবস্থা। বাংলাদেশ সরকারের দিক থেকে বাংলাদেশ সরকার সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে অনুরোধ করবে বিচার কার্য সম্পন্ন করার জন্য তার উপস্থিতি এখানে প্রয়োজন। সেই অনুরোধের প্রেক্ষিতেই তারা হয়তো তাকে এখানে পাঠানোর ব্যবস্থা করতে পারে। সংযুক্ত আরব আমিরাত এবং আমাদের যে আইনি কাঠামো আছে তো সেক্ষেত্রে এই ধরনের প্রতিবন্ধকতা নাই। মোটামুটি আমরা যেই ধরনের আইনি ব্যবস্থাপনা করি তারাও সেই রকমই করে। কাজে সেক্ষেত্রে আমার মনে হয় খুব বেশি জটিলতা হওয়ার কথা নয়। অপরাধ বিশ্লেষকরা মনে করেন বেনজির আহমেদের মতো দুর্নীতির রাঘব বোয়ালদের দেশে ফেরত এনে বিচার নিশ্চিত হলে কমবে অপরাধ প্রবণতা। আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশের যে ক্ষমতা বা অন্যান্য পেশার যে ক্ষমতা রয়েছে, তার যে প্রক্রিয়াগত যে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাকে ব্যবহার করে যারা অন্যায় করছেন তাদের জন্য একটা সতর্কবার্তা, এবং অতীতে যারা অন্যায় করছেন তাদের জন্য ভয়ের কারণ যে তাকেও এই অবস্থার মুখোমুখি হতে পারে। বাংলাদেশের সঙ্গে 3টি দেশের বন্দি বিনিময় চুক্তি আছে। দেশগুলো হলো ভারত, থাইল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আরব আমিরাতের সঙ্গে এই ধরনের চুক্তি নেই। তবে বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকলেও আরব আমিরাত থেকে অতীতে বিভিন্ন সময় আসামি বা বন্দি ফিরিয়ে আনার একাধিক নজির রয়েছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে দুর্নীতির সব নথিপত্র গোছাচ্ছে দুদক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে কূটনৈতিক চ্যানেলে এই নথিগুলো পাঠানো হবে বলে জানিয়েছে সংস্থাটি। পলাতক দুর্নীতিবাজদের বিদেশে থাকা সম্পদ পুনরুদ্ধার সম্ভব বলে মনে করছেন আইনজীবীরা। তাসলিম তৌহিদের প্রতিবেদন। রাজধানীর অভিজাত এলাকা গুলশানের 126 নম্বর রোডের এই ভবনের 2টি ফ্লোরে 4টি ফ্ল্যাটের মালিক ছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। গত বছরের ডিসেম্বরে এই ফ্ল্যাটগুলো ক্রপ করে আসবাবপত্রসমূহ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয় দুদক। প্রতিটি ফ্লোরের সম্ভাব্য ভাড়া 2,30,000 টাকা ধরা হলেও এখনও তা ভাড়া দিতে পারেনি দুদক। একইভাবে আদাবারের 6টি, বাড্ডায় 2টি ফ্ল্যাটও রিসিভার নিয়োগ করতে পারেনি। তবে গোপালগঞ্জের সাভানা রিসোর্টটি স্থানীয় প্রশাসনের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যেখান থেকে নিয়মিত রাজস্ব জমা হচ্ছে রাষ্ট্রীয় কোষাগারে। দুদকের তথ্য মতে 74 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 4টি মামলা সহ পাসপোর্ট জালিয়াতি ও মানি লন্ডারিং মিলিয়ে বেনজিরের বিরুদ্ধে মোট 6টি মামলা রয়েছে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর ও বান্দরবন সহ দেশের বিভিন্ন স্থানে প্রায় 345 বিঘা জমিসহ অঢেল সম্পদের খোঁজ পায় দুদক। এমনকি দেশের গণ্ডি পেরিয়ে দুবাইতে থাকা তার ফ্ল্যাটও জব্দ করে সংস্থাটি। এদিকে দুবাইতে গ্রেফতার হওয়া বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সমস্ত নথিপত্র তৈরির প্রস্তুতি চলছে। দুর্নীতির এসব নথিপত্র চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হবে কূটনৈতিক চ্যানেলে। এখন যে আমাদের কাজটা সেটা হলো আমরা ফরমালি দুদক একটা রিকোয়েস্ট লেটার পাঠাবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে এনসিবিতে পাঠাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইনজীবীরা বলছেন পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে দুদক সহ সংশ্লিষ্ট সংস্থাকে সঠিক নথিপত্র সরবরাহ ও কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করতে হবে। দুবাইতে এটা খুব মুখ্য হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে কি যে প্রপার ডকুমেন্টেশনসগুলো ঠিক আছে কিনা, যে অ্যালিগেশন অফেন্ডারের বিরুদ্ধে বলা হচ্ছে ডকুমেন্টে সেটা রিফ্লেকশন আসছে কিনা, সেটা বড় একটা বিষয় থাকে।
একই সঙ্গে দুবাইতে জব্দকৃত সম্পদ দেশে ফিরে আনতেও কূটনৈতিক চ্যানেলে আলোচনা অব্যাহত রাখার তাগিদ সংশ্লিষ্টদের। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত চলছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বলেন, শাপলা চত্বর, একরাম হত্যাসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে প্রায় 10টি মামলা তদন্ত চলছে। পাশাপাশি তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কথাও জানান তিনি শুধু শাপলা চত্বরের মাস্টারমাইন্ড না, তার বিরুদ্ধে আমাদের ওখানে প্রায় 10টির মতো মামলা। চট্টগ্রামের একরাম কমিশনার যে হত্যাকাণ্ড, তার সাথে তার সরাসরি সম্পৃক্ততা ছিল। তার বিচারের ব্যাপারে আমাদের ট্রাইব্যুনাল সর্বোচ্চ কঠোর হস্তে এই বিচারটি সম্পন্ন করা হবে। রাজধানীর যানজট নিরসনে গাবতলী, সায়দাবাদ, মহাখালী ও গুলিস্তান বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভায় এই নির্দেশ দেন তিনি। এছাড়া যত্রতত্র ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলো দ্রুত নির্দিষ্ট স্থানে নেওয়ার তাগাদা দেন সরকার প্রধান। ব্যস্ত সড়কে থেমে থেমে আছে সারি সারি বাস, বাধা তৈরি করছে যান চলাচলে, ফলে তৈরি হচ্ছে যানজট। রাজধানীর প্রবেশ পথ ও ভেতরে থাকা বাস টার্মিনাল এলাকায় প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন চলাচলকারীরা। এবার দুর্ভোগ তৈরি করা বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গুলিস্তান বাস টার্মিনাল যাবে কেরানীগঞ্জে, মহাখালী টার্মিনাল অস্থায়ীভাবে স্থানান্তর হবে পূর্বাচলে, পরে স্থায়ীভাবে টঙ্গীতে সরিয়ে নেওয়া হবে। গাবতলী টার্মিনাল নেওয়া হবে হেমায়তপুরে, আর সায়দাবাদ টার্মিনাল যাবে কাঁচপুরে। সোমবার সচিবালয়ের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভায় 4টি টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে ব্রিফিংয়ে এই তথ্য জানান ঢাকা সিটির 2 প্রশাসক। পরিবহন মালিক শ্রমিকরা একটা সময় নিয়েছিল আগামী 15 তারিখ পর্যন্ত, জুলাই। এই 15 তারিখের মধ্যে যাতে এটা একটা ডিসিপ্লিনে আমরা আনতে পারি, শৃঙ্খলায় নিয়ে আসা। অর্থাৎ এখানে কাউকে উচ্ছেদও আমরা করলাম না, আবার পুরোপুরি একের বিশৃঙ্খল অবস্থাও ছেড়ে দিলাম না। এগুলোকে আলাপ আলোচনার মাধ্যমে কত দ্রুত একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা যায়, ব্যবস্থাপনাটা যাতে ঠিকঠাক মতো আনতে পারি সেটা উনি নির্দেশ দিয়েছেন। 2 প্রশাসক আরও জানান, রাজধানীর বিভিন্ন স্থানে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বাস কাউন্টারগুলো দ্রুত নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার তাগাদা দিয়েছেন সরকার প্রধান। সভায় ট্রাফিক ব্যবস্থাপনায় AI ক্যামেরা স্থাপনের সুফল নিয়ে সন্তোষ জানানো হয়। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরার তাগিদ দিয়েছেন তিনি। সচিবালয়ে টেলিভিশন চ্যানেলগুলোর বার্তা প্রধানদের সঙ্গে বৈঠকে কথা বলেন সরকার প্রধান। বৈঠকে টেলিভিশন শিল্পের সংকট, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা হয়। এ সময় টেলিভিশনকে একটি পূর্ণাঙ্গ শিল্প খাত হিসেবে গড়ে তোলার দাবি জানান সাংবাদিকরা। দেশের ইতিবাচক পরিবর্তন আনতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন প্রধানমন্ত্রী। পরে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, দেশ গঠনে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এ লক্ষ্যেই স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 18 জুন এ বিষয়ে অংশীজনদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত হবে। আমাদের যে টেলিভিশন ইন্ডাস্ট্রিগুলো বিশেষ করে এখানে একটা নীতি কাঠামোর মধ্যে আনা, যে নীতি সহায়তা দেওয়া, সম্ভবত আগামী 18ই জুন স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করার ব্যাপারে একটা আলোচনা হবে। সেখানে যেই সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে যারা সংবাদপত্র শিল্পের সঙ্গে জড়িত আছেন, যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছেন, সবাই মিলে বসে একটা নীতি কাঠামো তৈরি করলে আমরা আশা করি যে আমাদের বিদ্যমান যে সমস্যাগুলো আছে এগুলো একটা সমাধানের দিকে যাবে। আমরা চাই না সারাক্ষণই আমরা রাজনীতি নিয়ে কথা বলবো। আমাদের মধ্যে যে মানবিক অনুভূতিগুলো, মানবিক মূল্যবোধগুলো, এই বোধগুলো জাগিয়ে তোলা দরকার। দলীয় প্রভাব মুক্ত রেখে বিতরণ হবে ফ্যামিলি কার্ড, বাস্তবায়ন করবেন প্রশাসনের কর্মকর্তারা। স্বচ্ছতা নিশ্চিতে 6 মাস পরপর তৃতীয় পক্ষ নিয়ে পর্যালোচনার সিদ্ধান্ত। ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা 2026-এর খসড়ার মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদনের পর একথা জানিয়েছেন সরকারের 2 মন্ত্রী। ব্যাংক ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, দেশের 41 লাখ নারীকে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আনার লক্ষ্যে 2026-27 অর্থ বছরের বাজেটে 14,500 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। সোনালী ব্যাংকের টাকা পে আপস ব্যবহার করে 4 কোটি 10 লাখ পরিবারের প্রধান নারী মাসে 2,500 টাকা করে ভাতা পাবেন।
কি পরিমাণ। সোমবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত হয়। সভায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনিক ব্যয় পর্যালোচনা ও অনুমোদন দেওয়ার পাশাপাশি ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা 2026-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। পরে সমাজ কল্যাণ মন্ত্রী বলেন 6 মাস পর পর তৃতীয় পক্ষের মাধ্যমে ফ্যামিলি কার্ডের বিষয়টি পর্যালোচনা করা হবে। এছাড়া স্বচ্ছতা নিশ্চিতে এই কার্যক্রম বাস্তবায়নে রাজনৈতিক প্রভাব থাকবে না। জেলা প্রশাসক সহ সরকারি কর্মকর্তারা এটি বাস্তবায়নে কাজ করবেন। এটা মধ্যে কোনো ম্যানিপুলেশনের কোনো ইস্যু নাই। ইররেসপেক্টিভ অফ সেক্স, রিলিজিয়ন এন্ড পলিটিক্যাল বিলিফ, অল দি ফ্যামিলিজ উইল গেট দি বেনিফিট। যে সমস্ত স্ট্রেংথ এন্ড উইকনেস অ্যাড্রেস করে রিভিউ করার যে বিষয়টা, এভরি 6 মান্থস ইট উইল বি রিভিউড, থার্ড পার্টি রিভিউ হবে। অর্থমন্ত্রী জানান স্বল্প আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করতেই ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম। আমরা যাদেরকে দিচ্ছি তাদের জীবনের কি ইমপ্যাক্ট হচ্ছে, কি পরিবর্তন হচ্ছে, এটাও আমাদের জানা দরকার। আমাদের কতটুকু দারিদ্র বিমোচন হচ্ছে এখানে, তাদের জীবনযাত্রার মান কতটুকু উন্নত হচ্ছে, তাদের স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে তারা কতটুকু এগিয়ে যাচ্ছে, এই বিষয়গুলো আমাদের ইভ্যালুয়েট করা দরকার। চ্যালেঞ্জ থাকলেও ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল ও সমৃদ্ধ করাই এবারের বাজেটের মূল লক্ষ্য বলে জানান মন্ত্রী। ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীল অর্থনীতি, স্থিতিশীল অর্থনীতি থেকে সমৃদ্ধির অর্থনীতি, খুব পরিষ্কারভাবে বলা হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছেন। অবশেষে থামছে যুদ্ধ, খুলছে হরমুজ। ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি শুক্রবার। তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার ঘোষণা বিভিন্ন দেশের। তোপের মুখে নেতানিয়াহু। 1 বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে ঢাকা নারিতা সরাসরি ফ্লাইট। 27 জুলাই থেকে চালু হচ্ছে ফ্লাইট। 20 জুন থেকে মিলবে টিকিট। সরাসরি বিমান চলাচলে বাংলাদেশ জাপান দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্য বাড়বে বলে আশা বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর। 2023 সালে সেপ্টেম্বরে ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে চালু করা হয় ঢাকা নারিতা রুটের ফ্লাইট। তবে যাত্রী সংকট ও বিমানের অভ্যন্তরীণ সমস্যার কারণে ফ্লাইট চালুর কয়েক মাসেই ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় 166 কোটি টাকা। এরপরেই বন্ধ হয়ে যায় এই রুটের সরাসরি ফ্লাইট। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, রুট পর্যালোচনা করেই আগামী 27 জুলাই ফের ঢাকা নারিতার মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে। 20 জুন থেকে শুরু হবে টিকিট বিক্রি। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এদিকে 16 ডিসেম্বরেই থার্ড টার্মিনাল উদ্বোধন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। 20 জুন থেকে আমরা টিকিটটা ওপেন করে দিব, যেটা বিমানের ওয়েবসাইট সহ সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রয়ের জন্য উন্মুক্ত থাকবে। আমরা আপাতত একটা ফ্লাইট করছি। আমরা ফ্লিট বাড়ানোর সাপেক্ষে আমাদের এখানে 2টা থেকে 3টা পর্যন্ত ফ্লাইট করতে পারবো। মন্ত্রীর আশা ঢাকা নারিতা সরাসরি বিমান চলাচলের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, শিক্ষা এবং কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। জাপান ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করা এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক, অর্থনৈতিক ও জনসম্পৃক্ত যোগাযোগ বৃদ্ধি করার লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢাকা নারিতা ঢাকা রুটে 30 জুনের মধ্যে পুনরায় ফ্লাইট পরিচালনার নির্দেশনা প্রদান করে। 45 দিন সময়ের প্রয়োজন হবে তাদের। আমরা 30 জুনে যেটা বলেছিলাম সেটা অন টাইমে আমরা করতে পারছি না, বিকজ জাপান সিভিলেশনের কিছু ফর্মালিটি যে কারণে কমিটমেন্ট করেছি, সেটা ইনশাল্লাহ 27 জুলাইয়ের মধ্যে আমরা শুরু করব। বন্ধ হওয়ার আগের 6 মাসে এই রুটে প্রতি মাসে প্রায় 2 কোটি টাকা লাভ হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আজকে আমরা এখানে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। তারল্য সংকট কাটাতে ইসলামী ব্যাংককে আরও 2,500 কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পরদিন ব্যাংকটি পরিচালনার দায়িত্ব নিয়ে নবনিযুক্ত চেয়ারম্যান জানান, নিরপেক্ষ সদস্যদের নিয়ে দ্রুতই গঠন করা হবে পূর্ণাঙ্গ বোর্ড। আর বিতর্কিত শেয়ারের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিদিনই নাটকীয় মোড় নিচ্ছে ইসলামী ব্যাংকের পরিস্থিতি। তারল্য সংকট কাটাতে রোববার প্রথম দফায় ২৫০০ কোটি টাকা ধার দেওয়ার পর পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক করেন গভর্নর। এরপরই ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে চেয়ারম্যান নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। পরিচালনার দায়িত্ব পান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। সোমবার দ্বিতীয় দফায় আরও ২৫০০ কোটি টাকা তারল্য সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক। এদিন ব্যাংকটির দায়িত্ব নিয়ে জহির হোসেন বলেন, নিরপেক্ষ সদস্যদের নিয়ে দ্রুতই গঠন করা হবে পূর্ণাঙ্গ বোর্ড। সেই আমানতকারীদের আস্থা ধরে রাখার জন্য, তারপর আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনার জন্য এবং গ্রাহকদের যে স্বাভাবিক সেবা, ব্যাংকের যে স্বাভাবিক সেবা, সেটা নিশ্চিত করার জন্যই কিন্তু আসলে আমরা আমাদের যে আয়োজন। অস্থিরতা কাটিয়ে দ্রুতই স্থিতিশীলতা এনে গ্রাহকদের আস্থা ফেরানো সম্ভব বলে আশা প্রকাশ করেন নবনিযুক্ত চেয়ারম্যান। আদালত কি ডিসিশন দেয়, তারপর বিএফআই রিপোর্ট কি ছিল, কিভাবে এই শেয়ারগুলো আসবে ব্যাংকে, তো সেটা তো আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। সেগুলো তো অনেক, আপনারা জানেন যে অনেক বড় ধরনের এগুলো একটা আছে, এগুলোর রেডি বায়ার পাওয়া খুব ডিফিকাল্ট। আর একটা যেটা আমরা বায়ার পাইছিলাম সেটার ক্ষেত্রে আবার দুদকের আপত্তি থাকার কারণে আর একটা মামলার সাথে ওই অ্যাসেটটা রিলেটেড, সো দ্যাট সেটা আমরা বায়ার পাওয়ার পরেও ওই দুদকের। বর্তমানে ইসলামী ব্যাংকের গ্রাহক সংখ্যা প্রায় ৩ কোটি। সবশেষ ২০২৪-এর আর্থিক বিবরণ অনুযায়ী নগদ ও নগদ সমমান সম্পদ ১৫,৫০০ কোটি টাকা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে, নতুন রোগী ১০৩৬ জন। এ নিয়ে হাম সংক্রমণে ৩ মাসে ঝরল ৬৫০ প্রাণ, আর আক্রান্ত প্রায় ১ লাখ। সরকার টিকাসহ নানা সিদ্ধান্ত নিলেও থামছেই না প্রকোপ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, সচেতনতা আর রুটিন ইপিআই ঠিক থাকলে 5 বছরের মধ্যে হাম নির্মূল সম্ভব। ৩ মাসে ৬৫০ প্রাণ কেড়ে নিয়েছে হাম, আক্রান্ত করেছে প্রায় ১ লাখ মানুষকে। অল্প সময়ে হামের এমন ভয়ঙ্কর রূপ দেখা যায়নি আগে। এবার হামে আক্রান্ত হয়ে প্রথম শিশু মৃত্যুর পর থেকেই নড়ে চড়ে বসে সরকার। দ্রুত সময়ে আইসিইউ ব্যবস্থা, ভেন্টিলেশন সাপোর্ট বাড়ানো, আইসোলেশন ওয়ার্ড খোলা থেকে শুরু করে গুরুত্ব দিয়ে টিকার ব্যবস্থাও করা হয়। ক্যাম্পেইন করে সারা দেশে দেয়া হয় হামের টিকা। তবে টিকা দেওয়ার পর বারবার ডেডলাইন দিয়ে হাম কমার আশ্বাস দেয়া হলেও কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়নি। এ কারণেই প্রশ্ন জাগে, টিকা কি সত্যিই পেয়েছে সব শিশু? গত কয়েকদিন হাসপাতালে ভর্তি রোগীদের বেশিরভাগই টিকা নেয়নি। এর মধ্যে আছে বরিশাল, ভোলা, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলার রোগী। অবাক করা বিষয়, টিকা না পাওয়া শিশু রয়েছে রাজধানীতেও। ফার্মের টিকা তো ছোটবেলা সবটি দিছে, 9 মাসের এটি সবটি দেওয়া হয়েছে। এই যে এখন যে ফার্মের টিকা, যে এর টিকাটা যে বাইরে হয়েছে, এগুলো আমার দেওয়া হয়েছে না বাবুরে। আমি আসলে বাসায় ছিলাম না ওই সময়, বাবার বাড়িতে ছিলাম, জানতাম না যে টিকা দেয়। একটু কাজে কামে আসছিলাম তো এই কারণে আর আলিশ করে টিকা দেয়নি। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের বিশেষজ্ঞ জানান, ল্যাবরেটরিতে পরীক্ষায় 40 থেকে 50% হাম পজিটিভ পাওয়া যাচ্ছে। টিকা পরবর্তী জ্বর এবং লক্ষণ পরীক্ষায়ও হাম পজিটিভ আসতে পারে বলে জানান তিনি। এ কারণেই পরিসংখ্যানেও আক্রান্তের সংখ্যা বেশি। ল্যাবরেটরিতে যদি 100টা স্যাম্পল টেস্ট করি, তার মধ্যে 40-50টা তো এখনো পজিটিভ হচ্ছে। সেটা ভ্যাকসিনের জন্য পজিটিভ নাকি সরাসরি হামের জন্য পজিটিভ, সেটা ফার্দার টেস্ট করে আমরা বলবো। সেই জন্য আমি সিকোয়েন্সিং করছি। এই বিশেষজ্ঞের মতে, সচেতনতা আর রুটিন ইপিআই ঠিক থাকলে আগামী 5 বছরের মধ্যেই সম্ভব হাম নির্মূল করা। আমাদের টার্গেট ছিল 26, হলো না তো, তাহলে আমাকে আরও পিছিয়ে যেতে হবে, মিনিমাম 3-4 বছর পিছাতে হবে। তো এই 3-4 বছরে বাচ্চাদেরকে আমি যদি রুটিন টিকাটার আন্ডারে নিয়ে আসি এবং 4 বছর পর পর আমি ক্যাম্পেইন করি, তাহলে এটা সম্ভব। সন্তান জন্মের পরই প্রাধান্য দিয়ে অভিভাবকদের ইপিআই টিকা সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞের। তাহলে যে কোনো সংক্রামক থেকেই মুক্ত থাকা সম্ভব বলে জানান তিনি। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সম্পত্তির জন্য বাবাকে হানি ট্র্যাপে ফেলে হত্যা করে ছেলে, 2 বছর পর হত্যার রহস্য উন্মোচন করল চট্টগ্রাম পিবিআই। অন্যদিকে রাউজানে ফিল্মি স্টাইলে যুবদল নেতাকে হত্যায় অংশ নেওয়া সবাইকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। সম্পত্তির জন্য বাবাকে হানি ট্র্যাপে ফেলে হত্যা,
সম্পত্তি ভাগ করে না দেয় ক্ষিপ্ত অটোরিকশা চালক ছেলে বেলাল পরিচিত নারীর মাধ্যমে হানি ট্র্যাপে ফেলে বাবা মুজিবুর রহমানকে অপহরণ করে 2024 সালের জুনে হত্যা করে লাশ ফেলে দেয় আউটার লিংক রোডে। ওই সময় অজ্ঞাত হিসেবে লাশ দাফন করে হালিশহর থানা পুলিশ। চট্টগ্রামের বাঁশখালীর এই ঘটনায় নিহতর মেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন। তদন্তে নেমে তথ্য প্রযুক্তির সহায়তায় মুজিবুরের মোবাইল ফোনটি তার ছেলের শ্বশুর বাড়িতে মেলে। এর সূত্র ধরে বেলালকে গ্রেফতার করলে 2 বছর পর হত্যার রহস্য উন্মোচন করে পিবিআই। হত্যাকাণ্ডে যুক্ত ছিলেন দুঃসম্পর্কের মামা জলিলও। একটি মহিলার সহায়তায় তারা হানি ট্র্যাপ সাজিয়ে ওই মহিলার বাসায় নিয়ে খাবারের সাথে তারা ঘুমের ওষুধটা মিশিয়ে দেয়। বাবা যখন নিস্তেজ হয়ে যায় তখন গাড়ির ভিতরে বেলাল এবং জলিল গামছা পেঁচায় তার বাবাকে হত্যা করে লাশটি আউটার সার্কুলার রোডে ফেলে যায়। এদিকে চট্টগ্রামের আনোয়ারার নিরাপত্তা কর্মী সুজন বড়ুয়া কিছুদিন আগে অটোরিকশা কিনতে সুদে 1,70,000 টাকা ধার দেন আত্মীয় তেজু বড়ুয়াকে। সুদের টাকা না দিতেই লিখিত স্ট্যাম্প চুরি করতে শনিবার রাতে সুজনের ঘরে ঢোকে। এ সময় পরিবারের সদস্যরা দেখে ফেলায় ছুরি দিয়ে মা এনি বড়ুয়া ও মেয়ে প্রিয়ন্তীকে হত্যা করে তেজু। গুরুতর আহত হয় 5 বছরের শিশু পিয়াস। ঘটনার পর তথ্য প্রযুক্তির মাধ্যমে পটিয়া থানা এলাকা থেকে রোববার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। ঘটনার সাথে সে একমাত্র সে নিজেই জড়িত ছিল। তার কাছে মোবাইল সেট যেটা ছিল ভিকটিমের, এই মোবাইলটা যেন আমরা এটা ট্রেস করতে না পারি সেজন্য কিন্তু ওই পটিয়ার ওইখানে সে একটা পুকুরে ডোবা বা পুকুরে কিন্তু ফেলে দিছিল। এরা আছে, এরা চিহ্নিত সন্ত্রাসী এবং এরা মোটামুটি ওই কাছাকাছি এলাকারই রাউজান বা রাউজান কেন্দ্রিকই হবে এবং এদেরকে বহুবার কিন্তু এর আগে গ্রেপ্তারও করা হয়েছে। মার্ডার মামলা ছিল, তাদের নামে অনেক মামলা। দেশের বাইরের খবর, অবশেষে যুদ্ধ বন্ধে শান্তি চুক্তিতে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্র। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে 2 দেশ চুক্তিতে সই করবে। চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালী উন্মুক্ত এবং নৌ অবরোধ প্রত্যাহারের কথা জানান ট্রাম্প। চুক্তি চূড়ান্ত হওয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার। কয়েক মাসের সংঘাত ও দীর্ঘ আলোচনার পর অবশেষে শান্তি চুক্তিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান। স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে প্রথম এ ঘোষণা দেন মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শুক্রবার জেনেভায় আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত চুক্তি সই হবে বলেও উল্লেখ করেন তিনি। এর কিছুক্ষণ পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। এটাকে বড় ধরনের সমঝোতা উল্লেখ করে তিনি দাবি করেন এই চুক্তি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। শুক্রবারই হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে চুক্তি স্বাক্ষরের দিনক্ষণের বিষয়টি নিশ্চিত করলেও হরমুজ ইস্যুতে ইরানের পক্ষ থেকে এসেছে ভিন্ন ব্যাখ্যা। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে ভবিষ্যৎ সমঝোতায় প্রণালীটি ইরানি ব্যবস্থাপনায়ই পরিচালিত হবে। চুক্তিতে গেলেও ইরান যুক্তরাষ্ট্রকে পুরোপুরি বিশ্বাস করছে না দাবি করে উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, চুক্তির পর 60 দিনের আলোচনায় প্রধান অগ্রাধিকার হবে দেশটির উপর সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার। চুক্তির খসড়ায় লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি, ইরানের ওপর নৌ অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালী পুনরায় চালু এবং পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে ইরানের প্রতিশ্রুতি রয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। একই সঙ্গে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, নতুন নিষেধাজ্ঞা না দেয়া এবং সামরিক উপস্থিতি না বাড়ানোর প্রতিশ্রুতিও রয়েছে যুক্তরাষ্ট্রের। নাসরিন রুমি, সময় সংবাদ। আবারও ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে বাংলাদেশ। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এখন উৎসবের আমেজ। এবার নিজ ক্যাম্পাসে প্রিয় দলের পতাকা নিয়ে ব্যতিক্রমী আয়োজন করল নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, যেখানে ফুটবলের পাশাপাশি সম্প্রীতির বার্তাও তুলে ধরা হয়। বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে পুরো দেশ। সেই আমেজে যুক্ত হলো দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের শিক্ষার্থীরা। নিজেদের ক্যাম্পাসে পতাকা উত্তোলনের ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে তারা, যেখানে ফুটবলের পাশাপাশি সংস্কৃতি ও সম্প্রীতিরও বার্তা তুলে ধরে শিক্ষার্থীরা। ফুটবল বিশ্বের জনপ্রিয় 3 দেশ ব্রাজিল, আর্জেন্টিনা ও পর্তুগালের পতাকা উত্তোলনের পাশাপাশি সমর্থকরা মেতে উঠে তর্কযুদ্ধে। কখনো মেসি, কখনো নেইমার, আবার কখনো ক্রিস্টিয়ানো রোনালদো। ব্রাজিলের হেক্সা কিংবা 7 আপ ছাড়াও তর্কের বিষয়বস্তু ছিল আর্জেন্টিনার পেনাল্টি বিতর্ক। 7 আপ যারা খায় তারা তো খাই, আমরা তো খাই না। এবারও ইনশাআল্লাহ আমরা ওয়ার্ল্ড কাপ ডিফেন্ড করব। ব্রাজিলই জিতুক, নেইমার এবার কাপ নিয়েই ছাড়বে।
ভীষণ হেক্সা যাতে হয় সেটাই আশা করছি। তবে সব একপাশে রেখে নিজের পছন্দের দলের হাতেই বিশ্বকাপ শিরোপা দেখতে চায় সমর্থকরা। রোনালদো, নেইমার, মেসির জন্য এটিই হতে যাচ্ছে শেষ বিশ্বকাপ, যেখানে ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের হয়ে প্রথম বিশ্বকাপ জিতে গোট বিতর্কের অবসান ঘটাবেন বলে প্রত্যাশা সেলেকাও ভক্তদের। এবার পর্তুগালের স্কোয়াড খুবই ভালো আছে। ব্রুনো ফার্নান্দেজ, এই তিনটা আর আমাদের গোট রোনালদো তো আসছে। এবার আমরা আশাবাদী যে আমরা এবার ফাইনাল খেলবো আর জিতবো। পড়াশোনার পাশাপাশি এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্যের পাশাপাশি শক্ত বন্ধন গড়ে তুলবে বলে প্রত্যাশা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। পতাকা উত্তোলন না হলেও বিশ্বকাপ নিয়ে শিক্ষার্থীদের এই উন্মাদনায় অংশ হয়েছেন জার্মানি ও স্পেনের মতো দেশের সমর্থকরাও। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দিল্লির ইমিগ্রেশনে অসৌজন্যমূলক আচরণ, রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদ। ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে নিন্দা জানালো ঢাকা। বেনজিরকে ফেরাতে 30 দিনে প্রত্যর্পণ আবেদনের আহ্বান আমিরাতের। রাজনৈতিক মামলা না থাকায় সহজে ফেরানোর আশা, বিচারের মুখোমুখি করা হবে ট্রাইব্যুনালেও। এবং যানজট নিরসনে রাজধানীর 4টি বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। যত্রতত্র ছড়িয়ে থাকা বাস কাউন্টার নির্দিষ্ট স্থানে নেওয়ার তাগিদ, সচিবালয়ে বৈঠক। এই ছিল রাতের সময়।